প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম মিল্টন, সহকারী অধ্যাপক, মানব সম্পদ ব্যবস্থাপনা। গতদিন আমি নিয়েছিলাম মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমাদের জীবনে যার গুরুত্ব নেই, তার প্রয়োজনীয়তা নেই, সে জিনিস আমরা কেউ ব্যবহার করি না। প্রতিটা জিনিসেরই গুরুত্ব, সে ছোট হোক আর বড় হোক, প্রতিটা জিনিসেরই আমাদের জীবনে গুরুত্ব বহন করে। তেমনি আমরা যে মানব সম্পদ ব্যবস্থাপনা যে বিষয়টা আমরা পাঠ করব, অবশ্যই এর একটি গুরুত্ব প্রয়োজনীয়তা না থাকলে আমরা কেন পাঠ করব? আমরা পাঠ করব এই জন্য যে এটার গুরুত্ব আছে, যা আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। আমরা এক একজন মানব, আমরা এক একটি সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে আমাদের যে দক্ষতা, আমাদের যে উদ্ভাবনী শক্তি, এইগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের ব্যবস্থাপনায় আমরা একে কাজে লাগাবো। গতদিন আমরা নিছিলাম প্রতিযোগিতা মোকাবেলা পর্যন্ত, আজকে নেব দক্ষ জনশক্তি বৃদ্ধি। একটি প্রতিষ্ঠানে যে কর্মী নিয়োগ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন সময়ে তাদের বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়, কারণ দক্ষ জনশক্তি একটি দেশের সম্পদ। তেমনি একটি প্রতিষ্ঠানের জনশক্তি যদি দক্ষ না হয়, তাহলে সেই প্রতিষ্ঠান দিন দিন বা উত্তরোত্তর সমৃদ্ধি বা তার বিকাশ লাভ করতে পারে না। এই জন্যে আমাদের প্রয়োজন আমাদের যে জনশক্তি আছে তার দক্ষতা বৃদ্ধি করা। আর দক্ষতা বৃদ্ধি করতে হলে আমাদেরকে কী করতে হবে? তাদেরকে সেই বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করতে হবে। প্রশিক্ষণ প্রদান না করলে আমরা সেই বিষয়ে দক্ষতা লাভ করতে পারবো না। তাহলে দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের কি প্রয়োজন? প্রশিক্ষণ। প্রশিক্ষণ কি? হাতে কলমে শিক্ষাদান করা। আমি এই যে কলেজে শিক্ষা দিচ্ছি, আমি এই যে পাঠদান করছি, আমাকে যদি বলা হয় ওই মাঠে যেয়ে ধান লাগাতে, আমি কিন্তু একজন দক্ষ কৃষকের মতো আমি অত দ্রুত অত সুন্দরভাবে ধান লাগাতে পারবো না। আবার ওই কৃষককে যদি বলা হয় এখানে সে ক্লাস নিতে, তাহলে কিন্তু সে এইভাবে আমার মতো ক্লাস নিতে পারবে না। তাহলে যে যার সেক্টরে, যে যার ক্ষেত্রে সে সেখানে দক্ষ, এবং এই দক্ষতা একদিনে আসে না। কাজ করতে 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 একসময় তার দক্ষতা বৃদ্ধি পায়। এই দক্ষতাকে বৃদ্ধি পাওয়ার জন্য তাদেরকে আবার মাঝে মাঝে প্রশিক্ষণ দিতে হয়। একজন কৃষক যখন খেতে ধান লাগায়, কি পোকা লাগলে কি তাহলে তাকে সেই ব্যাপারে জ্ঞান লাভ করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, দক্ষতা লাভ করতে হবে। কোন সময় ধান রোপণ করতে হবে, কোন সময় চারা গাছ লাগাতে হবে, কোন সময় নিড়াতে হবে, কোন সময় সার দিতে হবে, কোন সময় সেই ধান পেকে গেলে কাটতে হবে, এই বিষয়ে তাকে জ্ঞান বা দক্ষতা অর্জন করতে হবে। তেমনি একটি প্রতিষ্ঠানে যে জনশক্তি, যে মানব সম্পদ বা কর্মী বাহিনী আছে, তাদেরকেও ওই প্রতিষ্ঠানের উন্নতির জন্য তাদেরকে প্রশিক্ষিত হতে হবে, দক্ষ হতে হবে, তাদেরকে উন্নত হতে হবে। এই জন্য আমাদেরকে দক্ষ জনশক্তি বৃদ্ধি করতে হবে। দক্ষ জনশক্তি বৃদ্ধি না করলে ওই প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব নয়। এরপরে আসছে কর্মী সংক্রান্ত কর্ম সম্পাদন। প্রতিষ্ঠানের কর্মী সংক্রান্ত যাবতীয় কার্য, যেমন কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, সংরক্ষণ, পুনর্দান, ক্ষতিপূরণ, নির্ধারণ ইত্যাদি মানব সম্পদ ব্যবস্থাপনা দক্ষতার সাথে সম্পাদন করে থাকি। এর ফলে প্রতিষ্ঠানে কর্মীর সকল ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। কি আছে? কর্মী সংক্রান্ত কার্য সম্পাদন। মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অন্যতম উপাদান হচ্ছে কর্মী সংক্রান্ত কার্য সম্পাদন। একজন প্রতিষ্ঠান করবে, এই প্রতিষ্ঠানের প্রথম শক্তি হচ্ছে তার কর্মী বাহিনী। তাহলে কর্মীদেরকে কি করতে হবে? কর্মীদেরকে নিয়োগ দিতে হবে, যা যেখানে যার যেমন যোগ্যতা। একজন
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কি যোগ্যতা আছে, একজন নিম্নতন কর্মকর্তা তার কি যোগ্যতা, একজন পিয়ন, একজন কর্মচারী, একজন ঝাড়ুদার কার কি যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে স্ব পদে বহাল করতে হবে এবং তাদেরকে কার্য নির্ধারণ বা কার্য সম্পাদন করে দিতে হবে। কার কি কাজ এইটা নির্ধারণ করে দিতে হবে। একটা বাড়িতে আমরা 4-5 জন থাকি, সেখানে পিতার ভূমিকা কি, মাতার ভূমিকা কি, সন্তানের ভূমিকা কি, দাদা দাদি থাকে তাদের ভূমিকা কি, ভূমিকাগুলো নিরূপণ করতে হবে। প্রত্যেকে তার নিজ নিজ সেক্টর যদি তার কার্য সঠিকভাবে সম্পাদন করে, তবেই সেই প্রতিষ্ঠানটি সুন্দর সুচারুরূপে দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে সম্ভব হয়। শ্রম ও উৎপাদন খরচ নিয়ন্ত্রণ। যে কোনো জিনিস যদি নিয়ন্ত্রণ না থাকে, নিয়ন্ত্রণহীন জিনিস কোনো কিছুই ভালো না। আমরা যদি দেখি রাস্তায় যে পরিবহন বা গাড়িগুলো চলে, সেগুলো চলে কিভাবে? রাস্তার উপর দিয়ে এবং একটি নিয়ন্ত্রণের ভিতর দিয়ে। যদি নিয়ন্ত্রণ হয়ে যায় তাহলে কি হবে? গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে বা দুর্ঘটনায় পর্যবসিত হবে। যদি নিয়ন্ত্রণের ভিতর থাকে তাহলে ড্রাইভার যদি সঠিকভাবে গাড়িটা চালিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, তাহলে সবাই সঠিকভাবে তার গন্তব্যে পৌঁছাতে পারবে এবং যে পরিবহনটা সে চালাচ্ছে সেটাও নিরাপদ থাকবে। তেমনি একটি প্রতিষ্ঠানে যদি নিয়ন্ত্রণের ভিতর থেকে মানব সম্পদ বা কর্মী বাহিনী এরা যদি তার কার্য সঠিকভাবে সম্পাদন করে, তবে প্রতিষ্ঠানটি সঠিকভাবে সুচারুরূপে তার কার্য সম্পাদন করতে পারবে। এবং আমরা যে যা কিছু করি, সকল কিছু করি লাভের আশা, ভালো কিছুর আশা। একটা প্রতিষ্ঠান যে গড়ে, একটা প্রতিষ্ঠান যে তৈরি করে, সেও দিন দিন তার লাভের জন্য প্রতিষ্ঠানটা তৈরি করে। এই কর্মী বাহিনী সম্মিলিত প্রতিষ্ঠায় যদি সে নিয়ন্ত্রণের ভিতর থেকে কাজ করে, তবেই সে সঠিকভাবে তার প্রতিষ্ঠানটাকে নির্দিষ্ট লক্ষ্য বা গোলে পৌঁছাতে পারবে। আমরা যখন খেলা করি, দুই পক্ষ যখন ফুটবল খেলে, তখন দুই পক্ষই কি করে? চেষ্টা করে জয় লাভের জন্য। যে পক্ষ ভালো খেলবে তারাই কিন্তু গোল দিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে যায়। একটা প্রতিযোগিতার বাজারে যে একই রকম প্রতিষ্ঠান প্রচুর আছে, কিন্তু যাদের কর্মী বাহিনী ভালো, যাদের দক্ষ জনশক্তি বেশি, তারাই কিন্তু প্রতিষ্ঠানটাকে দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধির দিকে আগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব তার নিজস্ব সম্পদ, নিজস্ব ইউটিলিটিটাকে ব্যবহার করে তার প্রতিষ্ঠানটাকে দিন দিন অগ্রসর করার জন্য। এই জন্যই যে কর্মী তার সঠিক কাজ যদি সে নিজের নিয়ন্ত্রণের ভিতরে সম্পাদন করে, তবে প্রতিষ্ঠানের উন্নতি দিন দিন বৃদ্ধি পেতে অবশ্যই সম্ভব। সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক সৃষ্টি। আমরা যারা একটা পরিবারভুক্ত, আমরা জানি প্রত্যেকের সাথে আমাদের একটি সুসম্পর্ক বজায় রাখা অতীব প্রয়োজন। আমরা মাঝে মাঝে নিজেদেরকে বলি যে তোমার ব্যবহারটা কেমন? তোমার ব্যবহার ভালো যদি হয় তাহলে তোমাকে ভালো বলবো, তোমার ব্যবহার যদি খারাপ হয় তোমাকে লোকে খারাপ বলবে। তেমনি একটি প্রতিষ্ঠানে চেন অফ কমান্ড যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিম্ন স্তরের কর্মী বাহিনীর সম্পর্ক যদি সুসম্পর্ক থাকে, বিরাজমান থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান দিন দিন উন্নতি লাভ করতে 100% সম্ভব। কিন্তু যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিম্ন স্তরের কর্মী বাহিনীর যদি সম্পর্ক ভালো না থাকে, সেই প্রতিষ্ঠান অচিরেই মুখ থুবড়ে পড়াবো সেই প্রতিষ্ঠান। কারণ আমার ভিতরে যদি প্রেরণা থাকে, প্রণোদনা না থাকে, আমার মনে যদি শান্তি না থাকে, তাহলে আমি কাজ কোনোটা সঠিকভাবে সম্পাদন করতে পারবো না। এই জন্য যে প্রতিষ্ঠানের প্রত্যেকের ভিতরে সৌহার্দ্য সুন্দর সম্পর্ক বিরাজমান, তারাই কেবল দিন দিন প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা তাদের পক্ষে সম্ভব। প্রতিষ্ঠানে অব্যাহত উৎপাদন ব্যবস্থা বহাল রাখার জন্য উত্তম শিল্প সম্পর্ক অত্যাবশ্যক। মানব সম্পদ ব্যবস্থাপনায় শ্রমিকদের ন্যায্য ও যথোপযুক্ত পারিশ্রমিক সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা ব্যবস্থাপনা ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমরা যেখানে কাজ করি, আমরা প্রত্যেকে জানি যে আমরা একটা নির্দিষ্ট বেতন বা নির্দিষ্ট অনুদানের বিনিময়ে আমরা কাজ বা কর্ম সম্পাদন করে থাকি। আমি এখানে পাঠদান করছি, আমি মাস শেষে একটা বেতন পাই। একটা কর্মী একটা প্রতিষ্ঠানে কাজ করছে, তা সে একটা মাস গেলে বেতন পায়। বেতন যদি তাকে মাস শেষে না দেওয়া হয়, তাহলে সে তার সংসারে ভরণ পোষণ সংসারটাকে পরিপূর্ণভাবে চালাতে পারবে না।
তাহলে যেমন প্রতিষ্ঠানের উন্নতির জন্য তার দক্ষ জনশক্তি দরকার, তেমনি ওই প্রতিষ্ঠানেরও উচিত সঠিক সময়ে সঠিক কর্মীকে তার সঠিক পারিশ্রমিকটা প্রদান করা। যদি সঠিক সময়ে পারিশ্রমিক প্রদান করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠান, তাহলে ওই কর্মীর ভিতরে হতাশা সৃষ্টি হবে, আর হতাশা কোনো কিছুর জন্যই ভালো নয়। হতাশা জানি, হতাশা, টেনশন সকল রোগের মূল উৎস। আমি যদি আজকে পারিবারিকভাবে সুস্থ না থাকি, আমি আজকে অনাহারে অর্ধাহারে থাকি, তাহলে ওই প্রতিষ্ঠানে যে আমার সর্বোচ্চ যে আউটপুট সেটা আমি কখনোই দিতে পারবো না। আমি যদি মানসিকভাবে, আমি যদি দৈহিকভাবে সঠিকভাবে সুস্থ থাকি, তাহলেই আমি প্রতিষ্ঠানে আমার 100% যে স্কিলনেস, দক্ষতা, সেইটা আমি ফুটিয়ে তুলতে পারবো। আমি যদি আজকে আমার আমি যদি অসুস্থ থাকি, তাহলে আমার কাছে 100% আমার যে আউটপুট সেটা কি সম্ভব নয়। কারণ আমার দেহে কোনো একটা অঙ্গে ব্যথা, আমার মাথায় সমস্যা, আমি জ্বর, আমি যদি কোনো অসুস্থতায় ভুগি, আমরা এখন যে মহামারীতে ভুগছি, কোভিড-19 করোনা আক্রান্ত কোনো যদি হয়ে থাকি, তাহলে কি আমার পক্ষে প্রতিষ্ঠানে যে কাজ করা সম্ভব নয়। আমাদেরকে কি করতে হবে? ফিজিক্যাল ডিস্টেন্স বা সোশ্যাল ডিস্টেন্স রাখতে হবে। এই যে এখন সরকার নির্ধারিত করেছে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। আমরা যদি মাস্ক ব্যবহার করি, তাহলে অনেক অসুখ বিসুখ থেকে আমরা দূরে থাকতে পারবো। তেমনি ওই কর্মী যদি সুস্থ থাকে, তাহলে সে তার প্রতিষ্ঠানে সর্বোচ্চ আউটপুটটা সে দিতে পারবে। আর এই সুস্থতা থাকার জন্য তার কি দরকার? তার প্রয়োজন সঠিক পারিশ্রমিক যদি সঠিকভাবে দেওয়া হয়, তাকে যদি পেশনা দান করা হয়, তাকে যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হয়, তাহলে প্রতিষ্ঠান উন্নতি লাভ করতে সক্ষম। এই জন্যে আমাদের মানব সম্পদের শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক সৃষ্টি করতে হবে। এরপরের পয়েন্ট কি? মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। আমরা জানি পরিকল্পনাহীন কোনো জিনিস তার লক্ষ্য বা গোলে পৌঁছাতে পারে না। কোনো কাজ করার পূর্বে আমরা অবশ্যই তার পরিকল্পনা নির্ধারণ করে নেব। আমি যদি আজকে একটা বাড়ি করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে? তার জায়গা। এরপরে আমি তার বিভিন্ন স্থাপনা তৈরি করতে হলে সেই ম্যাটেরিয়ালস আমার প্রয়োজন। আমি কি প্রতিষ্ঠান গড়ে তুলবো, কোন জায়গায় গড়ে তুলবো, সেখানে কাঁচামাল কেমন, সেখানে আমি জনশক্তি পাবো কিনা, কর্মী বাহিনী পাবো কিনা, এগুলো আমাকে দেখতে হবে। এরপরেই সেখানে একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমরা যেরকম কালীগঞ্জে আমরা এই যে প্রতিষ্ঠানে পড়াচ্ছি, আমাদের এখানে ভারী শিল্প আছে কি? মোবারকগঞ্জ সুগার মিলটা গড়ে উঠেছে কেন? এইখানে তার র মেটেরিয়াল যেটা আখ, চিনি উৎপাদনের জন্য যেটা প্রয়োজন, সেটা কি? আখ এখানে সহজলভ্য, আখ এখানে চাষাবাদ ভালো হয় বলে এখানে এই চিনিকল শিল্পটা গড়ে উঠেছে। এখানে যদি আখ উৎপন্ন না হতো, তাহলে চিনি শিল্প গড়ে উঠতো না। আমরা বিভিন্ন জায়গায় তাকালে রাইস মিল দেখতে পাই, অটো রাইস মিল হোক, হ্যাঁ চাতাল হোক, এখানে ধান যদি না উৎপন্ন হতো, তাহলে চাতাল গড়ে উঠতো না। আমরা তাকিয়ে দেখি একটু দূরে সাতক্ষীরার দিকে, সেখানে মানুষ সেখানে মাছটা সহজলভ্য, মাছ চাষটা সেখানে ভালো, এই জন্য সেখানে মাছের শিল্প গড়ে উঠেছে। আমার এখানে চিনি শিল্প গড়ে উঠেছে, কারণ এখানে আখটা সহজলভ্য। এই প্রতিষ্ঠান গড়ে ওঠে তার র ম্যাটেরিয়ালস, কাঁচামালের উপর নির্ভর করে। তাই মানব সম্পদের পরিকল্পনা প্রণয়ন ও এর সঠিক বাস্তবায়নের উপরে ভিত্তি করে একটি প্রতিষ্ঠান নিরূপণ বা নির্ধারণ। এই জন্য এর গুরুত্ব অবশ্যই হবে যে আমি এই জায়গায় এই প্রতিষ্ঠানটা গড়ে তুলবো, তাহলে এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার পিছনে এখানে আমার যা যা প্রয়োজন সেগুলো আমি পাবো কিনা, সঠিকভাবে সময় সুন্দরভাবে এই জিনিসগুলো পাবো কিনা। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মানব সম্পদের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি যদি র ম্যাটেরিয়ালস না পাই, তাহলে এই জায়গায় প্রতিষ্ঠানটা আমার বেশি দিন এটা লংজিভিটি বা দীর্ঘস্থায়ী হতে পারবে না। এরপরে সর্বশেষে আসছে কর্মসন্তুষ্টি অর্জন। আমি যে কাজ করছি, আমি নিজেই নিজের কাজের পরে স্যাটিসফাইড কিনা, সন্তুষ্ট কিনা, এটা আমাকে আগে দেখতে হবে। আমি তোমাকে পাঠদান করছি, আমি নিজেই যদি বুঝতে না পারি, আমি তোমাকে বুঝাবো। তাহলে আমাকে বুঝতে হবে যে যে দক্ষ কর্মী বাহিনী ওই প্রতিষ্ঠানে কাজ করছে, তারা তার কাজের পরে সন্তুষ্ট কিনা, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কাজের পর সন্তুষ্ট কিনা, ওই প্রতিষ্ঠান তার কাজের পর সন্তুষ্ট কিনা। যদি সকল বিষয়ে সন্তুষ্টি অর্জন লাভ সম্ভব হয়, তবেই ওই প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধি দিন দিন এগিয়ে যেতে, প্রতিযোগিতামূলক বাজারে সে ক্রমশ অগ্রসরমান হতে পারবে। আগে দেখতে হবে যে তার কাজের পরে সন্তুষ্ট কিনা, তারপরে তো যে ভোক্তা সন্তুষ্টি লাভ করবে। আমি নিজেই যদি আমার কাজের পরে সন্তুষ্ট না হয়, তাহলে ভোক্তাকে কীভাবে সন্তুষ্ট করব?
আমি যদি আমার নিজের জিনিসের পরে নিজে যদি স্যাটিসফাইড না হই, নিজে যদি সন্তুষ্ট না হয়, তাহলে অপরকে আমি কীভাবে সন্তুষ্ট করব? আগে নিজের সন্তুষ্টি, তারপরে অপরের সন্তুষ্টি। তাই একটি প্রতিষ্ঠানে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অর্জনের জন্য সবার আগে প্রয়োজন কর্মসন্তুষ্টি অর্জন। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীর দক্ষতার উন্নয়ন ঘটিয়ে কর্মক্ষেত্রে উন্নতি ও যথাযথ প্রণোদনা দান এবং কর্মোদ্যোগ সৃষ্টির মাধ্যমে কর্মীর কর্মসন্তুষ্টি অর্জনপূর্বক কর্মীকে কার্য সম্পাদনের স্বতঃস্ফূর্ত আত্মনিয়োগে উদ্বুদ্ধ করে। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সর্বশেষে আমাদেরকে জানতে হবে মুক্তবাজার অর্থনীতি ও বিশ্বায়নের প্রভাব। আমরা জানি মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব মোকাবেলার লক্ষ্যে প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তি ব্যবহার সহ প্রতিনিয়ত আমাদের প্রযুক্তি আপডেট হচ্ছে, উন্নত লাভ করছে। আমাদেরকে এই মুক্তবাজারের অর্থনীতি ও বিশ্বায়নের যুগে আমাদের প্রতিটা মুহূর্তে তার আপডেটের দিকে খেয়াল রাখতে হবে। এমত অবস্থায় আজ উন্মুক্ত বিশ্বের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া ও প্রতিযোগিতায় টিকে থাকার প্রয়োজনে প্রতিটি প্রতিষ্ঠানে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যকর ও সফল প্রয়োগের গুরুত্ব বাড়িয়ে তুলেছে। তাই এই এতক্ষণ আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। এর পরিশেষে বলা যায় যে প্রতিটি প্রতিষ্ঠানে উন্নত মানব সম্পদ ব্যবস্থাপনা একটি অপরিহার্য উপাদান। যদি মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে দক্ষ কর্মী বাহিনী না থাকে, সেই প্রতিষ্ঠান উন্নতি লাভ করতে পারে না। আজকে এই যে প্রতিষ্ঠানে পাঠদান করছি, এই প্রতিষ্ঠানে যদি দক্ষ শিক্ষক না থাকে, এই প্রতিষ্ঠান নাম করতে পারবে না। একটি এলাকায় বহু কলেজ থাকে, তার মধ্যে একটি নির্দিষ্ট কলেজে ছাত্রছাত্রী ভর্তি হতে চায় কেন? চাই ওই কলেজের শিক্ষক সুন্দরভাবে পাঠদান করতে পারে, তারা জ্ঞান গর্ব কিংবা জ্ঞান যেভাবে প্রয়োগ করা তারা ভালোভাবে প্রয়োগ করতে পারে। সকল ক্ষেত্রেই আমরা খেয়াল করে দেখেছি, দেখবা যে ব্যবসা প্রতিষ্ঠান বহু আছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে তার ক্রেতা একজন দেখা যাচ্ছে ক্রেতা ঠেলে ফেলতে পারছে না, আর একজন যাচ্ছে সারাদিন আঙুল বা সারাদিন চুপচাপ বসে আছে। কারণ একটাই, কারণ ওই প্রতিষ্ঠানে দেখা গেল তার প্রয়োজনীয় জিনিসপাতি র মেটেরিয়াল সব কিছু বর্তমান, আরেকজনের হয়তো ব্যবহার ভালো না, হয়তো তার কথাবার্তা ভালো না, তার কর্মী ভালো না, তার হয়তো চাল চলন আচার আচরণ তার দামে হয়তো বেশি নাই। আমরা কোনো কিছু দেখতে আস্তে 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 আমরা যখন বুঝি, তখনই কিন্তু আমরা ওই প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিই, বিমুখ হই। তাই আমরা তাদের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্লেজ ও মাউন্টেনের মধ্যে মতবাদ সবার আগে গ্রহণযোগ্য। তারা কি বলেছে? তাদের মতে ব্যবস্থাপনাকে সাংগঠনিক উদ্দেশ্য পূরণের জন্য উৎপাদন এবং কর্মী উত্তম বিষয়ের উপর সমান গুরুত্বারোপ করতে হবে। প্রতিটা বিষয়ের দিকে আমাদের সমানভাবে খেয়াল রাখতে হবে। আমরা যদি এখন সকল বিষয়ে সঠিকভাবে খেয়াল রাখি, তাহলে আমরা দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে সক্ষম হব। তাহলে আমরা পরবর্তী দিন মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য আমরা পাঠদান করবো। আজকে আমাদের এই গুরুত্ব প্রয়োজনীয়তা এই পর্যন্ত আলাপ করলো। তোমরা বাসায় বেশি বেশি করে পড়ো এবং মনোযোগ সহকারে পড়ো। পরবর্তী বুধবারে দেখা হবে ইনশাল্লাহ।